বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানে দেবাশিস বিশ্বাস রেখে আপনাদের মাঝে আবার হয়েছে হাজির। এবং আজকের পর্বেও একজন তারক অতিথি আছেন আমাদের মাঝে, এবং তিনি অলরেডি চলে এসেছেন, ব্যাকস্টেজে আছে। আমি বললেই তিনি চলে আসবেন আমাদের এই আলোকিত মঞ্চে বা আলোকিত স্টেজে। তার কথা যদি এভাবে আমি বলতে চাই যে গানকে তিনি পূজা করেন, এবং পূজা করতে করতে গানের সাথে তার একটা আত্মার বাঁধন বা বন্ধন হয়ে গেছে। এই জন্য তিনি গানকে কখনোই ছাড়তে পারবেন না, অথবা গান হয়তো বা তাকে কখনো ছেড়ে কোথাও যাবেন না, আমরাও সেটা আশা করি। আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আজকে যিনি এসছেন, হয়তোবা অনেকে গেস করতে পারছেন, আমি একটু এভাবেই গুছিয়ে বলেছি যাতে হয়তো বুঝতে পারবেন যে তার নামটা কি। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মিষ্টি কণ্ঠী, খুব 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 ভালো একটি মেয়ে, যার নাম হচ্ছে বাঁধন সরকার পূজা। বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানে আজকে আমাদের বন্ধু হয়ে এসছেন পূজা। পূজা, কেমন আছিস? এই তো ভালো আছি দাদা, আপনার কি খবর? আমি একদম ফার্স্ট ক্লাস। আমরা অনুষ্ঠানে আমরা যাদেরকে নেমন্তন্ন করি তাদেরকে আমরা বন্ধু ভেবে নেমন্তন্ন করি, কোনো অতিথি না। আচ্ছা, তো বন্ধুর ক্ষেত্রটা অনেক প্রবীণরাও বন্ধু হতে পারে, অনেক নবীনরাও বন্ধু হতে পারে। বন্ধুত্বের তো আসলে বন্ধুত্বের কোনো বয়স নেই। তো এই জন্য আজকে ভাবলাম যে আমার ছোট বোনটিকে আজকে আমরা নেমন্তন্ন করি। তো আমাদের এই অনুষ্ঠানে 3টা ভাগ আছে, ঠিক আছে? আমরা এখন প্রথমেই সরাসরি প্রথম ভাগটাতে চলে যেতে চাই, ঠিক আছে? প্রিয় দর্শক, যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেনই, এবং নিয়মিত দর্শকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এবং সেটার ভিউজই তার প্রমাণ। এবং আকাশে বাতাস থেকে শুরু করে রাস্তাঘাটে পথ চলতে চলতেও আমি এই প্রশ্নের সম্মুখীন হই যে আগামী পর্বের অতিথি কে হবেন। তো সুতরাং সবার মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে বিশ্বাসে মিলায় বন্ধু। এবং বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানের প্রথম যে ভাগটি, সেটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে যান বা গেছেন বা জানেন, এবং সেটি হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প, অর্থাৎ আমরা জানি যে পূজার জীবনের গল্প অনেক আছে, এবং একেবারেই অল্প না, অনেক কিছু আছে, এবং আগামী তো গল্পের ভান্ডার আরও বড় হবে। তো পূজা যেরকম, আমি যতটুকু পূজাকে চিনি, খুব চুপচাপ ঠান্ডা, ইভেন পূজার সাথে কথা বলতে গেলে পাশে বসে থাকলেও পূজার কথা অনেক সময় শোনা যায় না। তো পূজা কি ছোটবেলা থেকেই এরকম? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এমন। ছোটবেলায় বরং আমি যখন বিভিন্ন কম্পিটিশন করতাম, জিততাম, তখন এমন ছিল যে আমি হয় না অনুভূতি প্রকাশ করতে বলে, আমার হয়ে আমার মা বলতো, কারণ আমি কথা বলতে পারতাম না। কেউ যখন জিজ্ঞেস করতো তোমার নাম কি, বলতাম মা জানে। মার নাম কি এটাও মাই জানে। আচ্ছা, ওকে, চাচ্ছিলাম, বরং এখন তো একটু বলতাম, তাও তো একটু বলিস। আচ্ছা, তাই না? আচ্ছা, হ্যাঁ, না এটা সত্যি কথা। এটা তো আমার মানে আমি গেস করেছিলামই যে ছোটবেলাও মনে হয় এরকমই ছিলি, কিন্তু এরকম যে তোমার নাম কি বাবু, মা জানে, যা। আচ্ছা, তো মায়ের সাথে এই বন্ধনটা নিশ্চয়ই এখনো অটুট আছে, এখনো ভালোবাসার টানটা বরং যত দিন গড়িয়েছে বেড়েছে তত টান আরো বাড়ে। তো ছোটবেলায় একটা প্রশ্ন না করে সবাই, হ্যাঁ, খুব বাজে একটা প্রশ্ন সবাই দেখবি যে কোনো অনুষ্ঠানে, যেহেতু ছোটবেলার গল্প হচ্ছে, বাবু এদিকে আসো তো, আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? তো এই বেলায় এসে যদি আমি প্রশ্ন করি, এই প্রশ্নটা একটা কঠিন প্রশ্ন, যে পূজা কাকে বেশি ভালোবাসে, মাকে না বাবাকে? এটা আসলে বলা সম্ভব না, দুজনই আমার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাবা মা দুজনই ভালোবাসে। তো ছোটবেলাটা কি করে, মানে কিরকম কেটেছে পূজা? স্কুল বেলাটা চুপচাপ থেকেই কেটেছে, বাট কিরকম কেটেছে? আমি ক্লাস 8 পর্যন্ত বিভিন্ন জেলায় ছিলাম বাবার সরকারি জবের কারণে। তো এই কারণে বিভিন্ন জায়গায় আমার থাকা হয়েছে, বা ওখানকার কালচার দেখা হয়েছে। আর যেহেতু গান করতাম, আমি ওখান থেকে এসে এসে কম্পিটিশন গুলো করতাম। 9 থেকে ঢাকা একবারে সেটেল। তো এই কারণে আমি মানে মন খারাপও হতো, কারণ যখন আমার কোনো ফ্রেন্ডস হতো সাথে সাথে পোস্টিং হয়ে যেত, আরেক জায়গায় চলে যেত। তো আমি ফেসবুকের সুবাদে দেখা গেছে ওরা আমাকে বড় হওয়ার পর এখন কানেক্টেড, ওরা আমাকে খুঁজে নিছে আর কি। না তো আমি তো খুব, মানে তখন তো ফোনও ছিল না, কিভাবে এক জায়গা থেকে চলে গেলে আর তো যোগাযোগ হতো না। তো যখন ওই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া হতো তখন মনটা খুব খারাপ হতো? খুব খারাপ হতো, কান্নাকাটিও হতো ছোটবেলাতে একটু? হ্যাঁ, স্বাভাবিক, কারণ আমার কোনো ফ্রেন্ডস হচ্ছে না। আচ্ছা, একটু ফ্রেন্ডজন হইছে, তারপরে তখন তাহলে বাবাকে জিজ্ঞেস করতে ছিল, বাবা তুমি আবার কবে কি হবে আমাকে আগেই বলে দিও, তাহলে ওই অনুপাতে আমি ফ্রেন্ডশিপটা করব। আচ্ছা,
ছোটবেলায় পূজা স্টুডেন্ট কিরকম ছিল? আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, সবসময় রোল এক থাকতো। তাই? আচ্ছা, ওকে। তো এই ক্ষেত্রে মানে কি পূজা শুধু মানে থাকে না কিছু মেয়ে ঘর কোনো শুধু বই পড়ে ক্লাস মানে ফার্স্ট গার্লের গান এগুলো নিয়েছিলাম। আচ্ছা, এর বাইরে কিছু না। তো পড়াশোনা গানের বাইরে মানে পড়াশোনাকে ছাপিয়ে গান কবে একটু জায়গা দখল করলো তোমার জীবনে? গানটা ছোটবেলা থেকে ছিল, আমার মা গান করতো, মা বিয়ের পরে গান কন্টিনিউ করেনি। আচ্ছা। তো আমি ছোটবেলায় আমি নাচ করতাম, গান করতাম, ছবি আঁকতাম, বাট গানের প্রতি আলাদা ভালোবাসা ছিল, কারণ আমি যখন একদম ছোট আমি আয়নার সামনে চিরুনি নিয়ে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম যে আমার সামনে অনেক অডিয়েন্স আছে। আচ্ছা, অভিনয় করে, ওইটা হলো মাইক। হ্যাঁ, আয়নার সামনে অভিনয় করে করে করতাম। মানে তখন থেকে আমি খুব ভাবতাম, বা স্কুলে যখন কেউ জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি করবা, আমি বলতাম আমি শিল্পী হব। আর বাবা মা দিত বকা, হ্যাঁ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বলে, আর তুমি শিল্পী হতে চাও। মানে গানটাকে ভালোবাসা আগে থেকে। আচ্ছা, তো এই যে কম্পিটিশনের গল্প হলো ছোটবেলায়, সেগুলো মানে কবে থেকে শুরু হলো ছোট ছোট কম্পিটিশনগুলো? সেগুলো 2-3 থেকে, আর গান তো গাচ্ছি 4-5 বছর থেকে। স্কুলের কম্পিটিশনগুলোতে পার্টিসিপেশন হতো? স্কুলের গুলোও করতাম, জাতীয় কম্পিটিশনগুলো করতাম, যেটা থানা জেলা। তো বাকি স্টুডেন্টরা একটু বিরক্ত হতো না যে পড়াশোনাতে ওই ফার্স্ট হয়, স্কুলের গানেও ফার্স্ট হয়? তো একটা ডিস্টার্ব, মানে আলাদা স্বাভাবিক আলাদা একটা ভালোবাসা পেতাম। টিচারও আমাকে আলাদা ভালোবাসা ট্রিট করতো, বা স্টুডেন্টরাও পছন্দ করতো গানের কারণে, এটা সব সময় পেয়ে আসছে। স্কুলের ওই সময়কালীন যখন গানের কম্পিটিশন হচ্ছে, পরীক্ষার পড়াশোনা বাদ দিলাম, ঠিক আছে, ওটা একটু বোরিং সাবজেক্ট এই মুহূর্তে, হ্যাঁ ছেড়ে আসছি, তো যাক ওটা নিয়ে আর কথা বলবো না, গানের বিষয়ে একটু কথা বলি। যখন কম্পিটিশন হতো তো তখন কি এরকম কখনো হয়েছে যে মানে গান গেতে গিয়ে লিরিক ভুলে গেছো, বা এরকম টাইপের কোনো ঘটনা বা এরকম কোনো ইনসিডেন্ট? এরকম কম্পিটিশনে হয় নাই, শোতে 1-2 বার হয়েছে, তখন আমি আমার মতো করে লিরিক বানিয়ে। ওটা আমি বলবো না, ওটা আমি পরে বলবো, এখনো তো আমি স্কুলে আছি। আচ্ছা, ছোটবেলা আমি খুব সিরিয়াস ছিলাম, গান বা পড়াশোনা মানে মিস্টেক হবে না, মিস্টেক হতো না, হ্যাঁ, এবং কনফিডেন্ট থাকতাম। আচ্ছা, এ ভেরি ভেরি গুড গার্ল ইন এভরি সেন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানার ইচ্ছা আছে যে স্কুল বেলার গন্ডি যখন পেরোলে, তারপরে কলেজ আসলো, গানটা আরেকটু জীবনের সাথে আরো কি ঘনিষ্ঠ হলো তখন নাকি না? কলেজ থেকেই হয়েছে, কারণ আমি এসএসসির পর যখন কলেজে পড়ি তখনই আমি গিয়ে মানে পুরোপুরিভাবে মিডিয়াতে যুক্ত হয়েছি। স্কুলে থাকতে একটা রিয়েলিটি শোতে ছিলাম, তখন আমি এসএসসির কারণে একটা গ্যাপ দিই। আচ্ছা, এরপর অ্যালবাম বের করা বা পুরোপুরি মিডিয়ায় যুক্ত হওয়া কলেজের টাইম থেকে। আচ্ছা, তো সেই সময় পূজা যেরকম করে স্কুলে ভালো রেজাল্ট করেছিল, কলেজে গিয়ে কি একটু হ্যাম্পার হয়েছে নাকি না, ওখানেও সে সমানভাবে বজায় রেখেছে? স্কুল কলেজ দুটাতেই আমার ভালো রেজাল্ট ছিল, বরং আমি একটু কম করছি ভার্সিটিতে এসে, যে তখন তো ছেড়ে দেওয়া হয়েছে আমাকে, ততদিন পর্যন্ত মা ছিল, মা সব জায়গায় টাইট দিয়ে রাখতো। তো ওই সময়টাতে আমি তখন একটু যেহেতু গানেও ফোকাস ছিলাম না, আগে যেরকম পড়াশোনা ছাড়া কিছু বুঝতাম না। কোন সময়টা এরকম আসলো যে পূজা ভাবলো যে না আমাকে, একটা তো ছোটবেলার ব্যাপারটা কি, ছোটবেলা যেমন আমি আমার জীবনের মানে অনেকগুলো ধাপে ছোটবেলার, আমার প্রথম যেদিন আমার মনে আছে যে আমার প্রথম স্বপ্ন ছিল আমি টারজান হব বড় হয়ে। তো এরকম টারজান হতে গিয়ে একবার বিপদও ডেকে এনেছিলাম। তো ওই আমাদের বাড়িতে একটা ওই হুক ছিল, হুকটা খালি ছিল, ওই যে আগেরকার দিনের বাড়িতে দেখবা ওই যে ফ্যান ঘুরতো যে এরকম বাঁকানো হুকের মধ্যে, তো ওই হুকটা খালি ছিল। তো আমাদের ঘরে একটা রশি ছিল, বড় একটা রশি। এখন টারজান তো এইভাবে যায়, আমি গলার মধ্যে দিয়ে গেছিলাম এবং ফাঁস হয়ে গেছিল, এবং এরকম দীর্ঘদিন আমার গলায় এরকম দাগ ছিল। পরে দেখলাম যে না, টারজান মনে হবে না। এরপরে ভাবলাম পাইলট হব। তারপরে ভাবলাম আমাদের পরিবারের ম্যাক্সিমাম হচ্ছে বাবার দিককার হচ্ছে ডক্টর, তো ভাবলাম ডক্টর হব, তো সেটাও হয়ে ওঠে নাই। তারপরে কেমন কেমন করে জানি এগুলো হয়ে গেছে আর কি। তো পূজার জীবনের প্রথম টার্গেট কি ছিল? পূজা কি সিঙ্গার হবে না প্রফেশনাল লাইফে অন্য কিছু ভেবেছিল? পূজা সিঙ্গারই হবে এটাই ভেবেছিল? প্রথম দিক থেকে সিঙ্গারই ভেবেছি। পরে যখন আমি পড়াশোনায় আসি, তখন আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরই পড়েছি, তো ওই সেক্টরটাও আমি। কোন সেক্টরে পড়েছো? আমি ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ওই সেক্টরও আমি রেখেছি যে যদি আমার গানে কিছু না হয় তাহলে আমি ওই সেক্টরে কাজ করব। আচ্ছা,
তো ইউনিভার্সিটিতে আসলে তখন গানের অ্যালবাম ততদিনে তো নিশ্চয়ই অনেকগুলো বেরিয়ে গেছে, তো তখন কি ইউনিভার্সিটি লাইফে পূজার কদর কি একটু বেড়েছিল তখন, যে মেয়েটি গান করে, আমরা ওকে টেলিভিশনে দেখি? হ্যাঁ, কদর পেতাম এবং একটু তারকা তারকা ব্যাপার ছিল। ভার্সিটির যে প্রোগ্রামগুলো থাকতো ওগুলো আমি অ্যাটেন্ড করতাম, এখনো ডাক পাই যে ফ্রেশার ডে যখন হয় যে আমার ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো আমি করি। টিচাররা পছন্দ করতো এবং আমাকে ওই স্বভাবতই টিচাররা পছন্দ করতো যে আমি পড়াশোনায় ভালো। অফিশিয়ালি পূজার প্রথম গান কোনটা ছিল, মানে নিজের গান যেটা একেবারে পূজার গান? আমার ফার্স্ট গান হচ্ছে রুমি ভাইয়ের সাথে তোমার আমার ভালোবাসা। আচ্ছা, সেটা কবের গল্প? বিশাল, এটা 12 সালে। 2012 সালে। হ্যাঁ, এটা আমার ফার্স্ট গান যেটা দিয়ে মানুষ চিনে আর কি, আমাকে মানে পরিচিতিটা পেয়েছিল। পেয়েছিলাম। সেই গানটা রেকর্ডিং হলো, তারপরে যখন পরিচিতি পেল তখন কি মনে হলো যে পূজার তার স্বপ্নের একটা ধাপে গিয়েছে? বা হ্যাঁ, অবশ্যই। কিরকম ছিল ফিলিংটা তখন? লোকজন একটু চিনছে, জানছে, হ্যাঁ, নক আসছে, হ্যাঁ, বলো না একটু গল্প শুনি। তখন কারণ প্রথমে যখন আমরা কাজ করি তখন তো এত কিছু ভাবি না যে হিট হব বা কিছু। আর ওই সময় যেহেতু অ্যালবামের টাইম, তো ফার্স্টে ঢাকায় অ্যালবামগুলো যেত, এরপর যেত চিটাগাং, 2-3 দিন লাগতো অন্য জেলাগুলোতে যেতে। তো ওই ফেসবুক সিডির যুগ ছিল তখন। সিডির যুগ, হ্যাঁ। তো ফেসবুকে তখন ফেসবুক নতুন ইউজ করি আমি, মানে কলেজ থেকে ফেসবুক ইউজ করি। তো সবাই নক দিত যে আপনার সিডি কিনে ছবি পাঠাইতো যে সিডি কিনেছি, এই ব্যাপারটা খুব ভালো লাগতো যে আপনার সিডি কিনেছি, বা আপনার পোস্টার, তখন তো পোস্টার থাকতো, পোস্টার দেখেছি বা বিভিন্ন জেলায় এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতো। বা আমি আবার করতাম, ফার্স্ট অ্যালবামের সময় আমি বিভিন্ন অডিও ইয়েগুলোতে যেতাম। আচ্ছা, ওই যে দোকানগুলোতে বিভিন্ন জায়গায়, উত্তরাতে, তারপর বসুন্ধরায়, যে কিরকম সেল হচ্ছে জানার জন্য। বা আমার গানগুলো যেমন ঈদের সময়, পূজার সময় তখন সারাদিন বাজাতো, ওই ফিলিংসটা অন্যরকম। না, ডেফিনেটলি ওটার মজাই তো আলাদা। তারপরে ওই অ্যালবাম বেরোলো, পূজাকে মোটামুটি মানুষ মানে ভালোবাসলো, তার গান ভালোবাসলো। এরপরের গল্পটা একটু শুনি, এরপরে আর ধাপগুলো কি ছিল? এরপরে তো তখন যেহেতু সিডির টাইম ছিল এবং অনেক মিক্সড অ্যালবামের কাজও হতো, তো অনেকগুলো কাজের অফার আসতো, আর আমাদের তখন অনেক বেশি কাজ থাকতো, যেহেতু মিক্সড অ্যালবাম থাকতো, অডিওর কাজ প্রচুর আসতো। আর কোনো গান যদি হিট হয়ে যায় তখন ওই মানে কোম্পানি থেকে প্রচুর ডাক পেতাম যে নেক্সট অ্যালবাম আমাদের সাথে করো, বা এই অ্যালবামটা করো। তারপর কম্পোজাররাও ডাক দিত, মুভির গান তখন, যেমন যে তারকাটা মুভিতে গান করলাম, ফার্স্ট মুভির গান হচ্ছে কি রুমি ভাইয়ের সাথেই তারকাটা মুভিতে। আচ্ছা, সেটার গল্প আমি শুনবো। তবে যেহেতু এইটুক পর্যন্ত তোমাকে নিয়ে এসেছি, ছোটবেলা থেকে পূজা পর্যন্ত নিয়ে এসেছি, ঠিক আছে, আমার এই পর্বের দায়িত্ব শেষ, আমরা নেক্সট সেগমেন্টে যাব। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্টের সময় চলে এসেছে, এবং পরবর্তী সেগমেন্ট যেটা, সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। তো সিনেমার গল্প হচ্ছিল, সিনেমার গানের গল্প হচ্ছিল। আগে গল্প করি, তারপরে সিনেমা নিয়ে কিছু কথা বলবো। ওই তারকাটা অফার কি করে আসলো, রুমি কি করে অফার দিল, বা কিভাবে কি হলো? আচ্ছা, তখন তারকাটার কাজ কিছু হয়ে গেছে, গানও কয়েকটা হয়ে গেছে। তো আর রাজ ভাইয়া তখন, যেহেতু তখন অলরেডি আমার রুমি ভাইয়ের সাথে একটা গান অলরেডি মার্কেটে আছে, তো ওই কারণে তখন রাজ ভাইও চায় আমি কাজ করি, আর রুমি ভাইয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি, তো এই জন্য একটা গান আমার কাছে আসে। ফার্স্ট কাজ এটা, মানে রিলিজ কাজ এটা, বাট ফার্স্ট গান করেছিলাম মুভিতে আমি সত্তাতে। আচ্ছা, সত্তা রিলিজ হয়েছিল পরে। আচ্ছা আচ্ছা, মানে প্লেব্যাক আগে সত্তাতে, কিন্তু রিলিজ তো হচ্ছে তারকাটা। সত্তাতে। আচ্ছা, ওইটার অফার আসছিল হচ্ছে আমার অ্যালবামে, স্পন্সর ছিল ইউনিভার্সাল ফুড। আচ্ছা, সোহানি আন্টিরই ওই প্রোডিউসিং। আচ্ছা, হ্যাঁ, সত্তা তো ওনারই ছবি। হ্যাঁ, তো ওই কারণে আন্টি আমাকে ওই গানটা ওখানে গান করার দেয়। সত্তাতে আমার পান্থ গানাইদার সাথে একটা আইটেম গান ছিল। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে চাই, যেহেতু মানে এটা আমার কাছে আরো যারা সিঙ্গার থাকে তাদেরকে আমি প্রশ্নটা করি, যে সিনেমার গানে একটা যে কোনো সিঙ্গারের, ছেলে হোক মেয়ে হোক, তাতে কিন্তু আলটিমেট গোলটা থাকে কিন্তু আমি প্লেব্যাক করব, রাইট? হ্যাঁ, এটা তো আলটিমেট গোল। হ্যাঁ, এটাই তো গোল হওয়া উচিত আলটিমেট। তো সেই জায়গায় অনেকে ভালো গান করে, অনেকে মার্কেট ভ্যালুও আছে, অনেককে মানুষ চেনেন, তাদের কণ্ঠ তাদের ভালো লেগেছে, তারপরেও সামহাউ সিনেমার গান গুটি কয়েক শিল্পীরা গাইছে, যেখানে পূজা নেই, পূজার মতো আরো অনেকেই নেই, কেন?
কেন, কারণ মুভির গানটা তো আমার হাতে নাই, মানে আমার ডিরেক্টর নিচ্ছে বা প্রোডিউসার নিচ্ছে। মুভির গান তো কোনো অন্য সিঙ্গারদের হাতেও থাকার কথা না, তারপরেও কিছু কিছু লোক তো গাইছে, তাদের হাতে কি করে সিনেমা যাচ্ছে? ও যে কিছু থাকে না, কোনো সিন্ডিকেট বা কিছু, যদি কিছু মনে না করেন পূজাকে জিজ্ঞেস করি। সিন্ডিকেট কিনা জানি না, আবার এটা তো ট্রু যে আপনি যদি কারোর সাথে উঠা বসা থাকে তাকেই তো ডাকবেন বেশি, তো আমার ওই আড্ডাটা কম হয়, এটাও সত্যি। মানে এটা কি এরকম যে যোগাযোগ যত বেশি গানের সুযোগ তত বেশি? এটা তো ট্রু, সত্যি কথা, এটা তো হচ্ছে, দেখতে তো পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কি যোগাযোগের মাত্রা বাড়িয়ে দিলে কি কোনো ক্ষতি হয়? না, ক্ষতি না, এখন আমি আমার জায়গা থেকে তো যতটুকু যোগাযোগ থাকার রাখি, বাট মানে আমার কথা হচ্ছে কাজের জন্য যদি আমার একটা জায়গায় বসে থাকতে হয় বা মানে রিকোয়েস্ট করতে হয়, তাহলে আমি এত বছর ধরে কাজ করছি, তাহলে আমি কি করলাম? ওইটুকু আত্মসম্মান তো আমার আছে। আচ্ছা, ভেরি গুড। আমি আর পাল্টা প্রশ্ন করলাম না যে তাহলে কি বাকিদের আত্মসম্মান বোধ নেই? আছে, বাট এটা কিন্তু ট্রু, বাট কাজের কিছু মানুষ আছে কিন্তু কাজের জন্য যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, আমি দেখেছি, নিজের চোখে দেখা এটা। বাট সবাই তো এমন, বাট আমি না, তত নাই, বরং এটা না হওয়াই ভালো, এটা না হওয়াটাই উচিত। কিন্তু কিছু কিছু লোককে দেখেছি কাজের জন্য, যেটা তুমি বললে, আসলেই সবকিছু করতে পারে। মানে এটা কেমন কথা আর কি? ফর ওয়ান সং, ফর ওয়ান সং বা ফর টু অর থ্রি সং, নট অনলি গান, যে কোনো কাজ, হ্যাঁ, যে কোনো কাজ পাওয়ার জন্য কিছু মানুষ আছে যে আমি যে কোনো কিছু করতে রাজি। হ্যাঁ, এটা দেখেছি, আমি জানি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই এই ক্ষেত্রে, সিন্ডিকেট থেকে একটু বেরিয়ে গিয়ে জানতে চাই যে পূজার যে সমস্ত গান করেছে, সিনেমাতেও করেছে, এমনিও করেছে, এটা ঠিক, বাট সংখ্যায় কম। মানে অন্যরা যেরকম একটানা কাজ পাচ্ছে, ওইটা হয়তো আমি পাচ্ছি না, বাট যে কটা করেছি ভালো ভালো কাজ করেছি। স্টেজের ব্যাপারটা একটু জানি, স্টেজেও কি এরকম কিছুর সম্মুখীন পূজার হতে হয়েছে যে কাজ পেতে গেলে কিছু বাধা বিপত্তির সম্মুখীন কি পূজা হয়েছে? স্টেজের ব্যাপারটা আলাদা, যদি নতুন থাকতাম তখন হয়তো অন্য ব্যাপার ছিল। নতুন তো একসময় তুমি ছিলে। হ্যাঁ, ছিলাম, বাট আমি লাকি ছিলাম যে আমি প্রথম থেকেই, যেহেতু আমার গান হিট হয়ে গিয়েছিল, আমি ডাক পেতাম শোতে। গান যখন যেই গানগুলো চলে, ওই সিঙ্গারদেরকে খুঁজে মানুষ বা চায় যে আমাদের ওই আপুটাকে ডাকেন। অনেক সময় হয় যে অ্যারেঞ্জাররা হয়তো বললো যে না, আমরা অমুককে নেই, কিন্তু চাপে পড়ে হলেও কিন্তু পরে নিতে হয় যে আমার ওই সিঙ্গারকেই। তার মানে এই ক্ষেত্রে আবার অ্যারেঞ্জারদের একটা ঝামেলা আছে কি? হ্যাঁ, অ্যারেঞ্জাররা বললাম যে হয়তো উনি নিজে একটা আর্টিস্টকে নিয়ে সবসময় কাজ করেন, ওনাকে সাজেস্ট করেন, প্রথমে ওনাদেরকেই সাজেস্ট করেন, কিন্তু শোয়ের ব্যাপারে যাকে দরকার তখন তাকেই নিতে হয়। যারা শোয়ের মালিক, তারা হয়তো প্রপোজ করে যে না, আমার ওনাকেই লাগবে। হ্যাঁ, তো এইজন্য শোটা আসে। আর শো করার ক্ষেত্রে, শো যখন স্টেজে, যে গল্পটা একটু আগে হচ্ছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে অনেক সময় লিরিক ভুলে যায়, এই গল্পগুলো একটু শুনি, ওগুলো কিন্তু মজার গল্প। এটা সব সময় না, মানে হয় না অনেক সময় যে একটা না অনেকক্ষণ শো করছি, আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি, তখন আমার লিরিক কোনোভাবেই মনে আসতেছে না। আচ্ছা, তখন কি করো? তখন ইনস্ট্যান্ট একটা বানাই, লিরিক বানাই, হ্যাঁ, যে ধরতে না পারলে, ধরা যায় না, আমি ইনস্ট্যান্ট চালাই যেতে হবে। আচ্ছা, টিউনটা মনে আছে। দেশে এরকম কোন মজার ইনসিডেন্ট পূজা বলুক, যেটা লিরিক ভুলে গেছে, এটা তো ঠিক আছে, এরকম কোন একটা জায়গায় গেছে পূজা যেখানে গান করতে, যেমন আমি একটা আমার গল্প বলি। আচ্ছা, এটা কখনো মনে আমি অন স্ক্রিন বলি নাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় আমি একটা শো করতে গেছি। এখন মানে মানুষের চামড়া মানুষ খেয়ে ফেলে, মানে এরকম ভিড়। আর ওখানে গান খুব পছন্দ করে, নো ডাউট, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ব্রাহ্মণবাড়িয়ানস। একটা গল্প বলি, সব দেশেই সব রকমেরই মানুষ আছে। গল্পটা এরকম যে গান তো গাবো, মানে প্রোগ্রাম তো করবো, উপস্থাপনা তো করবো, সিঙ্গার টিঙ্গার সব চলে এসছেন, তো আমাকে যেই গ্রিন রুমটাতে রাখা হয়েছে, তো আমি ওখানে চুপচাপ বসে আছি। এখন কিছুক্ষণ পরে স্টেজে ডাক পড়বে, তাই আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, তা আমি ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে গিয়ে জাস্ট আমি দাঁড়িয়েছি ওয়াশরুমের কিছু একটা কাজ করার জন্য। তো মোটামুটি শুরুটা করব ওয়াশরুমের কাজটা, এর মধ্যে হঠাৎ দেখি কে জানে আমাকে বলছে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাথরুমের মধ্যে?
বাথরুমের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে উল্টা দিকে একটা বিশাল একটা জানালা। আচ্ছা, জানালা দেখা যাচ্ছে কি জানালার ওখানে একটা গাছ আছে, গাছের যে মগডাল আছে, মগডালে ঝুলে আছে 3-4 জন। মানে তারা স্টেডিয়ামে ঢুকতে পারে নাই টিকিট কেটে, ঝুলে আছে প্রোগ্রাম দেখার জন্য। ওইখান থেকে আমাকে বলছে, ভাই কেমন আছেন? আমি ওই অবস্থা বললাম, ভাই সালাম আলাইকুম, ভালো আছে, সব দেখছেন তো না, ঠিকঠাক আছে তো? এখন আমি আর কি বলবো। তো এরকম অদ্ভুত অদ্ভুত জীবনে অনেক গল্প আছে। তো পূজার জীবনে দেশে বিদেশে কি এরকম কোনো গল্প আছে যেটা পূজাকে এখনো হাসায় বা মনে 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 থাকার মতন কোনো গল্প, যে কোনো আসে না কোনো পাগল ক্রেজি ফ্যান কিছু করেছে এরকম? হ্যাঁ, মেয়েদের তো অনেক ফ্যান বেশি থাকে, পুরুষ ফ্যান বিশেষ করে। এরকম কোনো ফ্যানের গল্পই শুনি না হয়। আছে এরকম যে গোপনে গিফট টিফট দিয়ে যায়, নাম দেয় না? এরকম আছে, যেমন একজন আছে যেরকম আমার যত অ্যালবামের ছবি, তারপরও চিঠি লিখে একবারে সব আমার বাসায় পাঠাই দিয়েছে আমার বার্থডে সময়। এটা আমি রেখেও দিয়েছি, আমার খুব কিউট লাগছে। তারপর একবার খামার বাড়ির এখানে একটা পূজার প্রোগ্রাম ছিল, এটা আমি মানে আগেও বলেছি একবার। তো ওখানে একটা চানাচুরওয়ালা ছিল। তো আমি গান গাচ্ছি, গান শেষ হওয়ার পরে উনি ওনার সারাদিনের ইনকাম দিয়ে কিছু বাতাসা আর আইসক্রিম আর একটা শ্রীকৃষ্ণের মূর্তি ছোট্ট নিয়ে আমাকে দিয়েছে। এর থেকে বড় উপহার তো মনে হয় নেই। হ্যাঁ, আমি আর তো কিছু দিতে পারবো না, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে এটা দিলাম, এবং ওটা আমি এখনো রেখে দিয়েছি। অফকোর্স, ওটা বাকি জীবনটা, এটা আমার অনুরোধ, আদেশ, যাই বলো না কেন, ওটা রেখে দিবা। যে আমার খুব ভালো লাগছে যে আমাকে এত পছন্দ করে। তারপর আরেকবার কাতারে শো করতে গেছি, এটা হচ্ছে গিয়ে মনে রাখার মতো ঘটনা, যে আমার তখন দূরে দূরে গানটা রিলিজ হয়েছে, নিশো ভাইয়া ছিল, আমি, উর্মিলা দি আর ইমরান। তো ওই মিউজিক ভিডিওর মধ্যে দুটো চিঠি পড়া আছে। আচ্ছা। তো আমাদের গান শেষ হয়ে গেছে, আমি আর ইমরান নেমে গেছি, আমাদেরকে আবার উঠতে হয়েছে ওই চিঠিটা পড়তে হবে। আচ্ছা, গানটা এত হিট হয়েছে যে চিঠি সহ গান চাই, চিঠিটাও পড়ে। আচ্ছা, আবার উঠে ওই চিঠিটা পড়তে হবে। আচ্ছা, বাহ, এই জিনিসগুলো ভালো, অবশ্যই এগুলো একেবারেই মানে খুবই আপনের, যারা মানে হয় কি গানটাকে যখন কেউ আপন করে ফেলে, সিঙ্গারটাকে আপন করে ফেলে, তখন তাদের দাবিগুলো এরকম মজার মজার হয়, আপন আপন হয়। তো যাই হোক, এরকম অনেক আরো গান হোক তোমার জীবনে, এই দোয়া আশীর্বাদ সব আমাদের পক্ষ থেকে রইল। তো গানের কথা যখন চলছে আর সিঙ্গার বসে আছে আমার সামনে, তো এই সেগমেন্টটা শেষ করার আগে যে কোনো তোমার পছন্দের যে কোনো একটা গান আমরা একটু শুনতে চাই। আচ্ছা, যেহেতু দূরে দূরে নিয়ে কথা হচ্ছিল, ওই গানটাই কয়েক লাইন গাচ্ছি। এটার সুর হচ্ছে গিয়ে ইমরানের ছিল আর লিরিক হচ্ছে অনুরূপ আইস্তার। গাচ্ছি। তুমি দূরে দূরে থেকো না, এ চোখে চেয়ে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না, তুমি দূরে দূরে থেকো না। বাবা বাবা বাবা, তোমার গান থেকে কেউ দূরে থাকবে না, বরং দিনে দিনে আরো কাছে আসবে, এটাও দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের এই সেগমেন্টও শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট এবং লাস্ট যে সেগমেন্টটা এই অনুষ্ঠানে, সেই সেগমেন্টটিতে, এবং সেই সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। তো এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টে আমি কিছু প্রশ্ন করব, এর আগেও করেছি, এটাও করব। সম্ভব অনুযায়ী যতটুকু সম্ভব সত্যটা বলতে হবে, মাঝে মিথ্যা বললে কেউ যদি না বুঝে অসুবিধা হয়, যে লিরিকের মতো আর কি। তো আমার কাছে যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু পূজা এক সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সেই ক্ষেত্রে পূজা গানকে চুজ করেছে তার জীবন সঙ্গী হিসেবে। তো গান গাইতে গিয়ে বা এই জায়গাটার এই ডিসিশনটার ক্ষেত্রে পূজা কি কখনো বাধার কোনো সম্মুখীন হয়েছিল? হ্যাঁ, আমার বাবা চেতনা। আচ্ছা, এটা একটু শুনি। আমার বাবা যখন প্রথম শুনলেন, বাবা মানে প্রথম তো গান গাইতাম, কম্পিটিশন করতাম, না সেটা তো ছোটবেলায় সব করে গাইছে, ওটা নিয়ে কিছু বলতো না। তো বাট তারপরও যখন আমি বিভিন্ন প্রোগ্রামে যেতাম বা ওই ঢাকায় এসে এসে কম্পিটিশন করতাম, এটা নিয়ে মার সাথে প্রায় সময় ঝগড়া হতো, যে মানে বাবা চায় না যে আমি এটাকে প্রফেশনালি নেই। সাপোর্ট দেওয়া শুরু করলো যখন আমি রিয়েলিটি শোতে আসলাম, সে বুঝলো যে আমি গান ছাড়া কিছু বুঝি না।
তো ওইখান থেকে আমি রিয়েলিটি শো থেকে বাসায় যে তখন দেখি যে তখন তো SMS এর ইয়ে ছিল না, যে আর কার্ড, যে 300 টাকার কার্ড, 100 টাকার কার্ড, আমি দেখি বাসায় ভরা, বাবা এগুলো কিনে কিনে SMS করছে, তখন থেকে সাপোর্ট দেয়। সাপোর্টটা শুরু হলো। বাবা কখনো ওইভাবে চাইতো না। চাইনি। আচ্ছা, পূজা যখন একটু মানে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে বা ইউনিভার্সিটি লাইফে, তো যেহেতু বাবা প্রশাসনিক লোক ছিল, প্রশাসনের সাথে যুক্ত, আমি যেহেতু জানি, তো দর্শকরা হয়তো অনেকে জানেন না, তো সেই জায়গার থেকে পূজাকে কি কেউ কোনো সুন্দর সুদর্শন ছেলে কখনো আই লাভ ইউ বলে অ্যাপ্রোচ করেছে, না ভয় পেয়ে সরে গেছে বাবার গল্প শুনে? স্কুলে তো মানে আমি তো যেহেতু আমার ফোন ইউজ করতাম না বা আমার ফেসবুক ছিল না, বাসাতেই থাকতাম, আমার কোনো সুযোগ নাই না। বাট হ্যাঁ, স্কুলে আমি চিঠি পেয়েছি যে আমার ব্যাগে রেখে চলে গেছে, এরকম কি লেখা ছিল চিঠিতে? এটা তো অনেক ছোট ছিলাম, তো ছোট থাকলে কি মনে নাই? আমি তোমাকে ভালো ভাঙা ভাঙা, ওটা আবার মাকে ধরিয়ে দাও নাই তো তুমি, যে মা দেখো তো কি লিখেছে? দাদু আসছিল, দাদু দিদা দাদুকে দেখাইছে ভয়ে, যে মা দেখলে কি বলবে, এরকম একটা চিরকুট লেখা, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ছোট ছোটবেলায়, হ্যাঁ একদম পিচ্চি বেলায়। আর পরে বড় হওয়ার পরে তো পেয়েছি ফেসবুকে, ওর সামনে তো মেয়েরা পায়, হ্যাঁ খুব স্বাভাবিক। এরকম কোনো এরকম একটা আছে যেটা যেই প্রস্তাবটা তোমার মনে খুব দাগ কেটেছিল, যদিও হয়তো কিছুই হয়নি, বাট দাগ কাটার মতো কোনো প্রস্তাব এরকম পেয়েছিলে কিনা তুমি? দাগ কাটার মতো হয় না, যে এরকম যে দাগ কাটার মতো, যেমন একবার একজন এরকম, এটা আমার কয়েকটা ফ্রেন্ডকেও দেখাইছে আমি, যে ফেসবুকে ছবি পাঠাইছে এরকম ফাঁসি দাও তাই, যদি আমি হ্যাঁ না বলি সে ঝুলে যাবে এরকম। তারপর আমার অনেকক্ষণ কথা বলে, মানে হয় না যে বুঝাইতে হচ্ছে যে তাই, বলো কি ফোন দিছিলা? তো দিব না, তো আমি দেখতেছি এরকম ফোন দিয়ে কি বললে? মানে আমি নরমালি কথা বলে বোঝানোর যে দেখো ব্যাপারটা এরকম না, আমরা তুমি আমার সাথে খারাপ লাগলে কথা বলো বা বাট আমার পক্ষ থেকে ব্যাপারটা এরকম না, মানে একটা মানুষকে বুঝাইতে তো সময় লাগে, ইনস্ট্যান্ট তখন এই ফাঁসি পর্যায়ে চলে গেছিল, যে কারণ সে লাস্ট কথা আমাকে এটা লিখছে, যদি সত্যি সত্যি মরে যায় তখন কি হবে। হায় হায়, সত্যি? এ বাবা, সেটা কি তোমার সমবয়সী ছিল, তোমার পরিচিত ছিল না বাইরের কেউ? পরিচিত বলতে ফেসবুক ফ্রেন্ড টাইপের? আচ্ছা, ওখান থেকে হয়তো তোমার ভালো লেগে গেছিল এরকম কিছু? হ্যাঁ, কাজ দেখে বা অনেক আগে থেকে ফলো করে। আচ্ছা আচ্ছা, হতেই পারে এটা। আচ্ছা, এবার আমি কিছু মজার প্রশ্ন করি, সেটা হচ্ছে যে পূজার যারা সমসাময়িক, পূজার একটু আগে হোক, পূজার সময়ের হোক, বা পূজার পরে এখন যারা গান গাইছেন, এদের মধ্যে পূজার সবচেয়ে ফেভারিট ফিমেল সিঙ্গার কে? সবাই ভালো, তার মধ্যে পূজার ভালো লাগে কি? থাকতে পারে না ব্যক্তিগত পছন্দ, অনেকজন আছে, বাট একজন যদি বলি ন্যান্সি আপু। ন্যান্সিকে খুব পছন্দ পূজা। আচ্ছা, ছেলেদের মধ্যে আমি অনেক জায়গায় বলছি যে হাবিব ভাইয়ের ফ্যান আমি। আচ্ছা, এটা আমার ফেসবুকেও লিখতাম, তাই না? হ্যাঁ, আমি হাবিব ভাইয়ের অ্যাকচুয়ালি ফ্যান। ওকে, হাবিবের সাথে কি কখনো ইন্টারাকশন, গান বা এরকম কিছু হয়েছে? কাজ হয়নি, বাট হাবিব ভাইয়ের সাথে আমার কয়েকবার দেখা হয়েছে বা শোতে দেখা হয়, উনি আমাকে চিনে, আমি বলছি ফার্স্ট যখন দেখা হয়েছে যে আমি আপনার কাজের ফ্যান। আচ্ছা, পূজার মনে আছে কিনা জানি না, এটা দর্শকদেরকেও বলছি, একটা মজার বিষয় আছে তোর আর আমার, সেটা হচ্ছে যে আর তোমার তো কত জায়গায় দেখা, সেটা তো হয়েছে, তোর একটা গাওয়া গান কিন্তু আমার একটা সিনেমাতে ব্যবহার করা হয়েছে, এটা জানিস তো? হ্যাঁ, এটা জানি, খুব সুন্দর একটা গান ছিল, নাদিম ভাই। হ্যাঁ, তোর আর নাদিম ভাইয়ের গানটা আমার এত ভালো লাগলো, আমি নাদিমকে বললাম যে এই গানটা চলপালাই সিনেমাতে, হ্যাঁ, বলে যে এটা তো পূজা আর আমি গাইছি, এটা হচ্ছে উনি গানটা বানায় রাখছে, এটা গানটা বানিয়ে রেখেছে, আমাকে অ্যাপ্রোচ করেছে, না আমাকে অ্যাপ্রোচ করেছে হঠাৎ করে, যে মামা গানটা শোনো তো, তো পাগলা ছেলে, হ্যাঁ পাগলা ছেলে, আমি বললাম যে পরে শুনবো, না না এখন শুনতে হবে গানটা। যখন শুনলাম আমি, এটা গানটা কার, বলে আমার করা, আমি বিশ্বাস হয় না, দুষ্টামি করছি, গানটা গেল কে তোর সাথে, তো বললো যে মামা পূজা গিয়েছেন, তাই বললাম যে ঠিক আছে গানটা রেখে দে, হয়তো বা আমি এটা নেবো। তারপরে 3 দিনের মাথায় আমি গানটা নিয়ে নিয়েছি ওর কাছ থেকে। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা একদম শেষে তো অনুষ্ঠানের, আমার আরেকটা প্রশ্নের শুধু জবাব দে, তারপর আমরা আরেকটা গান শুনবো, তারপর শুনতে শুনতে বাড়ি চলে যাব। এই প্রশ্নটা হচ্ছে যে পূজার সিঙ্গার হয়েছে, ভালো কথা, কিন্তু তারপরে একটা সিঙ্গারেরও একটা আলটিমেট একটা
একটা মার্ক থাকে, একটা স্বপ্ন থাকে যে আমি ওই পর্যায় পর্যন্ত পৌঁছাবো। কেউ সাবিনা ইয়াসমিন হতে চায়, কেউ রুনা লায়লা হতে চান, হ্যাঁ, কেউ সামিনা চৌধুরী হতে চান। এক একজন এক একটা মার্ক থাকে, বা কোনো ব্যক্তি নিজেরই একটা আলাদা মার্ক থাকে বা দর্শন থাকে। তো পূজার আলটিমেট গোলটা কি? আচ্ছা, আমি সবসময় ভালো কাজ করে যেতে চাই। আর আমি মানে সবসময় এটাই না যে এখনই সব পেয়ে যেতে হবে, এই ব্যাপারটা আমার মধ্যে কোনো সময় ছিল না। আমি সবসময় টিকে থাকায় বিশ্বাসী, যে হঠাৎ এখন কাজ করলাম এরপরে নাই আমি, এই ব্যাপারটা না করে যে আমি আস্তে আস্তে কচ্ছপের মতো এগোই বা টিকে থাক, লাস্ট পর্যন্ত যাতে টিকে থাকি, এই ব্যাপারটা আমার মধ্যে আছে। আর আমি এমন কিছু কাজ করে যেতে চাই যে আমি যখন থাকবো না, মানুষ আমার কাজগুলোর মাধ্যমে আমাকে মনে রাখে। ফ্যান্টাস্টিক। আমরা মনে রাখতেই চাই পূজাকে সবসময়ের জন্য। তো আমরা অনুষ্ঠানের শেষ করি, কিন্তু শেষ করার আগে আমি দর্শকদেরকে যেহেতু ওয়াদা করেছি একটা গান শুনবো, তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব, আর গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। ঠিক আছে, ওকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রিয় পূজা, যার সাথে আমরা করলাম কথোপকথন। আগামী পর্বে আরও একজন তারক অতিথি হাজির হবে বলাই বাহুল্য। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অনুষ্ঠান অর্থাৎ বিশ্বাসে বিলায় বন্ধু, এই অনুষ্ঠানটির সাথে থাকবেন, এবং প্লিজ দেবাশিস বিশ্বাসের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমরা গান শুনবো পূজার, এবং শুনতে শুনতে বাড়ি যাব। পূজা, কোন গানটা শুনবো? যেহেতু যে আপনার মুভির কথাই হচ্ছিল, ওই গানটাই করি, কিসেরও আভা গানটার টাইটেল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি বলি না, আমার কোনো পাবলিসিটি না, এটা পূজার আমি নিজে থেকেই গাচ্ছি। চলো, অনেকদিন শুনি না। লিরিক ছিল, ওনারই টিউন ছিল। হ্যাঁ, কিসেরও আভা লাগে মনের গহীনে, কিসেরও আভা লাগে মনের গহীনে, কে জানি ডেকে যায় দূরে আনমনে, কিসেরও আভা লাগে মনের গহীনে, কিসেরও আভা লাগে মনের গহীনে। শাহরিয়াজ আর তমা মির্জার উপরে চিত্রায়িত হয়েছিল গানটা, খুব সুন্দর ছিল। আমরাও চেষ্টা করেছিলাম খুব সুন্দর চিত্রায়ন করার। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো মাচ।